চলুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে, ধরেন আপনি ঢাকা শহরে থাকেন, আপনার কোনো একটা অফিসে আপনি চাকরি করেন। এখন সকালবেলা আপনার বাসা থেকে অফিসে যাওয়ার জন্য আপনি একদিন গিয়ে একটা রিক্সা উঠলেন। রিক্সা ওঠার পর অফিসের সামনে গিয়ে নেমে রিক্সাওয়ালাকে আপনি ভাড়া দিলেন। আপনি জানেন যে আপনার বাসা থেকে অফিস পর্যন্ত যাইতে রিক্সা ভাড়ার পরিমাণ হচ্ছে গিয়ে 30 টাকা। রিক্সাওয়ালা আপনার কাছে 40 টাকা দাবি করছে যে ভাই আমাকে 40 টাকা দেন। এই 10 টাকা বেশি চাওয়ার জন্য আপনি রিক্সাওয়ালাকে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। রিক্সাওয়ালা যে আমি জানি এখানকার ভাড়া 30 টাকা, তুই আমার কাছে 40 টাকা কেন চাই? এই গেল একটা পয়েন্ট। রিক্সাওয়ালাকে 30 টাকা ভাড়া দিলেন, দিয়ে রাগে গজ গজ করতে করতে আপনি অফিসের দিকে উঠে গেলেন। রিক্সাওয়ালা বেচারা আপনার যাওয়ার পথের দিকে তাকাই থাকে, 10 টাকাই তো বেশি চাইছি, এত কিছু বলার দরকার ছিল? এরপরে আপনি চিন্তা করলেন যে না, রিক্সাওয়ালারা ভাড়া বেশি চায়, রিক্সাওয়ালারা জাত খারাপ, এখন থেকে আর রিক্সা অফিসে আসবো না, আমি এখন থেকে বাসে করে অফিসে আসবো। তো পরদিন থেকে রীতিমতো আপনি বাসে করে অফিসে গেলেন। বাসে তো পাবলিক বাসে, ঢাকা শহরে পাবলিক বাসে যারা উঠছেন তারা তো জানেন যে পাবলিক বাসে কত ধরনের সিন হয় আর কত ধরনের ইয়া হয়। আপনি ঝুলতে ঝুলতে প্রতিদিন কষ্ট করে অফিসে গেলেন। তো সেই ক্ষেত্রে আপনার ভাড়া লাগতেছে কত? 10 টাকা। রিক্সা যেখানে লাগে 30 টাকা, বাসে লাগতেছে 10 টাকা, অর্থাৎ প্রতি মাসে আপনি সেভ করতেছেন প্রায় 600 টাকা। এখন চিন্তা করতেছেন যে এই 600 টাকা আমি সেভ করলাম, হ্যাঁ, আপনার এমনিতেও খুব একটা সেভিংস নাই বা কিছুই তেমন। ঢাকা শহরে থাকলে তো আপনাকে বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, তারপরে ওয়াইফাই বিল, পানির বিল, এই সমস্ত বিল টিল দেওয়ার পরে অ্যাভারেজ মানুষের হাতে তেমন একটা টাকা পয়সা থাকে না। তো তারপরে আপনি চিন্তা করলেন যে তাহলে রিক্সা ভাড়া বাঁচাইয়া যেহেতু আমি মাসে 600 টাকা একটা অ্যামাউন্ট আমি বানাইছি বা জমাইছি, তো এইটা আমি এক কাজ করি, এইটা দিয়ে একটা ডিপিএস করি, আমি এই জিনিসটা ব্যাংকে রাখি। তো রাখলেন ব্যাংকে। ব্যাংকে রাখার পর মোটামুটি আপনি অনেক দিন, প্রায় 2-3 বছর পর্যন্ত আপনি এইভাবে এইভাবে করে টাকা পয়সা রাখতেছেন। রাখার পরে একদিন আপনার মনে হইলো, অথবা আপনার ফ্যামিলির কেউ একটা বিপদে পড়লো, কেউ একজন অসুস্থ হলো বা কোনো একটা সমস্যা হলো, আপনার টাকার দরকার। আপনি ব্যাংকে গেলেন, আপনার ওই প্রতি মাসে 600 টাকা করে মোটামুটি মোটামুটি একটা অ্যামাউন্ট জমছে। সেই টাকাটা তোলার জন্য আপনি ব্যাংকে গেলেন। ব্যাংকে যাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে জানাই দিল আপনাকে টাকা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? ব্যাংকের মূলধন নাই। চিন্তা করে দেখেন, আপনি 10 টাকা রিক্সা ভাড়া বাঁচাইলেন, রিক্সাওয়ালা 14 গোষ্ঠীকে উদ্ধার করলেন, উদ্ধার করার পর সেইখান থেকে 10 টাকা 20 টাকা বাঁচাইয়া আপনি সেই টাকাটা ব্যাংকে রাখলেন। এখন ব্যাংকে গিয়ে দেখতেছেন এইটা আপনার টাকা নাই, আপনাকে টাকা ফেরত দেওয়া যাবে না। আপনি ব্যাংক কর্মকর্তাদের কাছে মানে জিজ্ঞাসা করলেন যে কেন আমার টাকা ফেরত দেওয়া যাবে না? ব্যাংক কর্মকর্তারা আপনাকে বললো যে আমাদের মূলধনে ঘাটতি আছে বা সমস্যা চলতেছে, এরকম এরকম। পরবর্তীতে আপনি খোঁজ পাইলেন যে এই ব্যাংকের, আপনি যেই ব্যাংকে টাকা রাখছেন অথবা ওভারঅল যে কোনো ব্যাংকেরই বিশেষ বড় বড় তাদের কিছু এক্সক্লুসিভ ক্লায়েন্ট আছে, যাদেরকে এরা 500 কোটি, 1000 কোটি, 1200 কোটি, 1500 কোটি এইরকম করে টাকা ঋণ দিয়ে রাখছে। যেই টাকা তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম করে, বিভিন্ন সিস্টেমের নাম করে, বিভিন্ন ইসের নাম করে নিয়ে জীবনে কোনোদিন আর ওই টাকার একটা টাকাও পরিশোধ করে না। জীবনে কোনোদিন এই টাকার একটা টাকাও পরিশোধ করে না। তারা কারা চিনেন? তারাই হচ্ছে ঋণ খেলাপি। আপনি চিন্তা করতেছেন সামনে নির্বাচন, আপনি চিন্তা করতেছেন আমি আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, অথবা আপনার ব্যাংকে আপনার টাকা নাই, অথবা একটু আগে যে গল্পটা বললাম, ধরে নিলাম যে আপনার ব্যাংকে টাকা নাই, আপনি ব্যাংকে টাকা রাখেন নাই, ব্যাংক কর্তৃপক্ষকে আপনি বিশ্বাস করেন না। না করা সত্ত্বেও আপনার মতো আমার মতো এরকম বহুত মানুষ আছে যারা ব্যাংকে টাকা জমা রাখে। তো এই টাকাটা ওই লোকদের পকেটে যায় যারা টাকা পরিশোধ করে না। তো তারাই দেখা যায় দিন শেষে নমিনেশন নিয়ে নির্বাচনে দেয়। তো তারা ইয়া বড় বড় বয়ান ছাড়ে, বড় বড় বক্তব্য ছাড়ে, বড় বড় ইয়া ছাড়ে। তো ছাড়ার পরে আমরা আবার তাদেরকে নির্বাচিত করে আবার সংসদে পাঠাই, তাদের ওই বিল বকেয়া এগুলো মৌকুব হইতে থাকে, বছরের পর বছর মৌকুব হইতে থাকে, নাহলে ইয়ে হইতে থাকে,
তো একটা দেশের টাকা, একটা মানুষের টাকা, আপনার আমার টাকা, আপনি আমি 10টা টাকার জন্য রিক্সাওয়ালা 10টা টাকা বেশি দাবি করছে, এই জন্য রিক্সাওয়ালার 14 গোষ্ঠী উদ্ধার করে দিলাম। অথচ আপনার আমার পকেটের ঘাম জড়ানো হাজার হাজার কোটি টাকা অন্য মানুষের পকেটে, অন্য মানুষের ইসে থাকে, আমরা এই ব্যাপারে একদম উদাসীন। আপনি চিন্তা করতেছেন আমার টাকা তো আর ওনার পকেটে নাই, আপনি চিন্তা করতেছেন আমার টাকা ওই লোকের পকেটে নাই, কারণ আমার ওই ব্যাংকে অ্যাকাউন্টও নাই, বা যেই ব্যাংক থেকে ইয়া নিতেছে। আরে ভাই, দেশটা একটা অর্থনীতির উপর দাঁড়াইয়া। আপনি বাজারে যান না, চাল ডাল তেল মরিচ মশলা কিনেন না, তো কিনলে দেখা যায় কি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। কেমনে এত মূল্যবৃদ্ধি হয় কেমনে? আপনার টাকা আমার টাকা ব্যাংকের রিজার্ভের টাকা, যেই সমস্ত টাকা দিয়ে এলসি খোলা হয়, বাইরে থেকে পণ্য আনা হয়, অথবা এই দেশের পণ্য উৎপাদন করা হয়, যে উৎপাদনের পিছনে এই টাকাটা খরচ করা হয়, সেই টাকাটা এই সমস্ত ঋণ খেলাপিরা নিয়ে নিজেদের কাজে লাগাইয়া নিজেদের ইয়া করে নিজেরা প্রফিট খাইতেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে। অথচ দেশের মানুষজন না খাইয়া মারতেছে। সেই লোকেরা আবার মনে করেন যে বারবার ঘুরে ফিরে নির্বাচনে দাঁড়ায়, আর আমরা হই হই রই রই করে তাদের নামে রব তুলি, তাদের নমিনেশন বাতিল হইলে তাদেরকে নিয়ে আমরা ইসি কার্যালয় ঘেরাও করি, আর তাদের জন্য মনে করেন যে তাদের নামের মালা জপি। এইগুলো আমাদের বুদ্ধি, এইগুলো আমাদের বিবেক। আর সামনে যেহেতু নির্বাচন, বেশি কিছু বলার নাই, সামনে যেহেতু নির্বাচন, আপনার ভোট, ভোট একটা পবিত্র আমানত। আপনার ভোট আপনি কাকে দিবেন, যেভাবে যাকে দিবেন তাকে দিবেন, আপনার ইচ্ছে আপনি দিবেন। দেওয়ার আগে যদি একটু মাথা খাটাইতে পারেন তো খাটাইলেন, নিজের উপকার করলেন, দেশের উপকার করলেন। আর যদি না পারেন তো না পারেন, এ নিয়ে বলার কিছু নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।